উপন্যাস তুই আমার ৭ মিনিট। পর্ব ৪১। বেলা রোদে ভ্যাপসা গরমে অবস্থা নাজেহাল। সূর্য মাথার ওপারে চওড়া হয়ে আছে, ছাদে শ্যাওলাগুলো রোদের আলোয় চিকচিক করছে। অপূর্ব পিঠে হাত বেঁধে শটান হয়ে দাঁড়িয়ে অবলোকন করছে কুসুমরাঙা সূর্যটাকে। মাধবী তার থেকে বেশ দূরত্ব রেখে রেলিংয়ে দুহাত রেখে দাঁড়িয়েছে। সময় নষ্ট না করে নীরবতা ভেঙে মাধবী প্রশ্ন করে, অপুর সাথে কেন বেইমানি করছেন? অপু অপূর্ব অবাক নেত্রে তাকায়, কণ্ঠে গম্ভীরতা ঢেলে বলে, কে অপু? মাধবী সোজা হয়ে দাঁড়িয়ে তাচ্ছিল হাসে, ও এখন চেনেনি না? না, না চেনাটাই স্বাভাবিক নয় কি? ওকে কি আমার চেনার কথা? মাধবী কণ্ঠ দ্বিগুণ গম্ভীর্য ঢেলে বলে, আপনি ওকে চেনেন, আপনাকে আমি চিনি। অপূর্বর আকস্মিক প্রশ্নে মাধবী সরাসরি তাকায়, পরক্ষণে চোখ নিচে নামিয়ে বলে, তা তো আপনি জানেন, কিন্তু অপুকে আপনি চিনেন। পরিচয়টা দিলে ভালো হতো। আমার সখী অপরাজিতা মেহেরিন। আপনি যখন প্রথম রাজবাড়িতে গেছেন তখন একটা মেয়ের সাথে আপনার ঝগড়া হয়েছিল। সেই মেয়েটা। অপূর্ব মনে করার চেষ্টা করল। সম্ভবত লাল রাঙা শাড়ি পরা ছিল, গ্রাম্য মেয়েদের মতো দুটো বেনুনি করা ছিল। হ্যাঁ, সেদিন ঝগড়া হয়েছিল। মেয়েটা বেশ ঝগড়টে। আপনার সখী কী করে হলো বুঝতে পারলাম না, কিন্তু ওর সাথে আমি বেইমানি কেন করব? আপনিও তো কম ঝগড়টে নন। পরপর আমার এবং অপুর দুজনের সাথে ঝগড়া শেষ। এখন বোধ হয় কিছুটা ভদ্র হয়েছেন। বলতে পারছি না। আচ্ছা, সেসব বাদ। আপনার সাথে ওর প্রেম চলছে না। অপূর্ব যেন আকাশ থেকে পড়ে। ওর মতো মেয়ের সাথে আমি করব প্রেম? মাধবী মৃদু ধমকে ওঠে, ছোট করে কেন কথা বলছেন? যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন। ওর সাথে আপনার সম্পর্ক আছে? না। মাধবী ভাবুক হয়, তাহলে ও কার সাথে প্রেম করছে? কিছু কি বলছেন? মাধবী ভাবনা থেকে বেরিয়ে বলে, সত্যি কি ওর সাথে আপনার কিছু নেই? না, নেই। কেন? ও আপনাকে ভালোবাসে। অপূর্ব চোখ ছোট ছোট করে বলে, ও না আমাকে সহ্য করতে পারতো না। তাহলে ভালোবাসা আসলো কোত্থেকে? সহ্য করি ভালোবাসা হয় না। মাঝে মাঝে অসহ্যর মতো বেশ গভীর ভালোবাসা হয়ে যায়। কিন্তু কি? ও বলল আপনিও ওকে ভালোবাসেন। আপনার সাথে ওর যোগাযোগ হয় চিঠির মাধ্যমে। আপনি নাকি ওকে বিয়ে করবেন বলেছেন। আস্তাগফিরুল্লাহ। আমি ভালোবাসতে যাব ওই মেয়ে? অপূর্বর কথার মাঝে আবারও মাধবী মৃদু ধমকায়, আবারও ছোট করে কথা বলতে চাইছেন। কেন? ওকে কি ভালোবাসা যায় না? আপনারা আসলে ভালোবাসতেই জানেন না। যারা শ্যামলাদের ভালোবাসে, বিশ্বাস করুন, পৃথিবীতে শুধু তারাই সত্যিকারে ভালোবাসতে জানে। আপনারা তো কেবল সৌন্দর্যের পূজারী। অপূর্ব চুপ মেরে থাকে। মাধবী বলে, আপনি যদি ওর সাথে প্রেম করে না থাকেন তবে ও কার সাথে প্রেম করছে? কেউ একজন আপনি সেজে ওর সাথে প্রেম করছে। এ ব্যাপারে আমি কিছু জানি না, তবে ওর সাথে আমার আর যোগাযোগ হয়নি। আপনাদের বিয়েতে ওর সাথে দেখা হয়নি। খোঁজ নিতে হবে ওকে কে ঠকাচ্ছে। তবে হ্যাঁ, আপনার সাথে ওর দেখা হলে দয়া করে এড়িয়ে যাবেন না। ও কষ্ট পাবে। আমি দেখছি কে মন করছে। অপূর্ব তাচ্ছিল্য হেসে মনে মনে আওড়ায়, যাকে আমি ভালোবেসে দেওয়া না, সে নিজেও তা জানে না। আর যে আমাকে ভালোবেসে দেওয়া না, তার খোঁজও রাখি না।
কি অদ্ভুত। মাধবী দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা, এটা জিজ্ঞেস করতেই ডেকেছিলাম। আর হ্যাঁ, কিছুটা থেমে মাধবী বলে, আপনার বন্ধুকে কখনো বলবেন না যে আপনার সাথে আমার একাকী কথা হয়েছে। এতে ভুল বোঝাবুঝি হতে পারে। অপূর্ব হেসে বলে, সে আপনার আমাকে শিখিয়ে দিতে হবে না। আমার বন্ধুকে আমি আপনার থেকেও বেশি ভালোবাসি। বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে অপূর্ব ঘটঘট পায়ে প্রস্থান করে। মাধবী অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। কথাটা ধারা আসলে কি উদ্দেশ্য করলো লোকটা? মাধবীর থেকেও নিজে আরিয়ানকে বেশি ভালোবাসে নাকি নিজে মাধবীকে যতটা ভালোবাসে তার থেকেও বেশি আরিয়ানকে ভালোবাসে? কোনটা? অপূর্ব না বললেও সে জানে অপূর্ব তাকে ভালোবাসে। কিভাবে জানে? কারণ সে তো নিজেও মানতে বাধ্য তার সৌন্দর্য দেখা সত্ত্বেও তাকে না ভালোবাসে থাকতে পারবে এমন লোক দুনিয়ার নেই। অপূর্ব তাকে খুব কাছ থেকে দেখেছে, সেদিনও দেখেছে, আর আজও। তাহলে কিভাবে ভালো না বেসে থাকবে? অবশ্যই অপূর্ব তাকে ভালোবাসে, সেটা তো চোখের চাউনিতে বোঝা যায়। আর আরিয়ান তো বলেছে অপূর্ব একজনকে খুব করে ভালোবাসে, কিন্তু তাকে কেউ চেনে না। আর অপূর্ব নিশ্চিত আরিয়ানকে বলবে না যে সে ওর বউকে ভালোবাসে। মাধবী দীর্ঘশ্বাস ফেলে হেসে মনে মনে বিড়বিড় করে, এই এত এত অনিশ্চিত ভালোবাসার নিশ্চয়তা কোথায়? সত্য চাপা থাকে না, যেদিন বেরিয়ে আসবে সেদিন সমস্ত অনিশ্চয়তা নিশ্চয়তা রূপ নেবে। কিন্তু সাধারণ নিশ্চয়তা নয়, অসম্ভব নিষ্ঠুর নিশ্চয়তা। রাতের আধারে সম্পূর্ণ ঈশানবাড়ি তলিয়ে কেমন যেন গা ছমছমে হয়ে আছে পুরো বাড়ি। রাত বাজে 11:55। আজ সারাদিনে আরিয়ানের দেখা মেলেনি বাড়িতে। কোথায় গেছে তাও জানে না কেউ। বাড়ির সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। আজও আজ বাড়িতে, তাহলে এই লোকটা একা একা বাহিরে কি করে ভেবে পাচ্ছে না মাধবী। তার মানে আরিয়ানের দেওয়া শাড়িগুলোর মধ্যে কিছু শাড়ি ছড়ানো। ভীষণভাবে শাড়িগুলো তাকে আকৃষ্ট করছে। হঠাৎ শাড়ি পরে সাজুগুজু করতে ইচ্ছে করছে, তবে এত রং বেরঙের শাড়ির মধ্যে তার চোখ কেবল শুভ্র শাড়িতেই সীমাবদ্ধ। সাদার মধ্যে অনেক ধরনের শাড়ি আছে, যেমন সাদার মধ্যে লাল পাড়ে, কালো পাড়ে, নীল পাড়ে, গোলাপি, হালকা সবুজ, আবার সম্পূর্ণ সাদা শাড়িও আছে। সে সাদার মধ্যে কালো পাড়ে শাড়িটা রেখে বাকিগুলো গুছিয়ে রাখে। বেশিরভাগ নারীদেরই লাল পাড়ে শাড়ির ওপর আকর্ষণ বেশি লাগে, তবে সে আলাদা। তার কাছে কালো পাড়ে শাড়ি বেশি আকর্ষণীয় লাগে। মুক্তগাছা আগে এমন শাড়ি ছিল না। তার পছন্দ বলে আরিয়ান কারখানা থেকে বিশেষভাবে বানিয়ে এনেছে। তার এই শাড়ি পছন্দ বলে গ্রামে অনেক মেয়েরাই এখন কালো পাড়ে শাড়ি পরে। শাড়ির নামটাই যেন হয়ে গেছে মাধবী রানীর শাড়ি। বলা বাহুল্য, এখন মুক্তগাছা ছড়িয়ে দেশে নানা জায়গায় কালো পাড়ে যেন কোনো শাড়িকে সবাই এই নামেই চেনে। মাধবী কামিজ পাল্টে কালো ব্লাউজের সাথে বাঙালি নারীদের স্টাইলে শাড়িটা গায়ে জড়িয়ে নেয়। গহনা বলতে আরিয়ান সবসময় পরার জন্য যেগুলো দিয়েছিল সেগুলোই। চোখে একটু গাঢ় কাজল টেনে চুলগুলো ছেড়ে দেয়। লম্বা ঢেউ খেলানো চুলগুলো নিতম্ব বেয়ে হাঁটুর উপরে ঢেকে। সামনে ছোট ছোট চুলগুলো বাতাসে দাপটে মুখে উঠছে। এতেই যেন রূপের বাহার চুয়ে চুয়ে পড়ছে।
সে আলতো বের করে, আরিয়ানের জন্য অপেক্ষা করে। আরিয়ানের হাতে পড়বে বলে। আজ আর ফুল পায়নি গাছরা বানানোর জন্য। এরই মধ্যে হঠাৎ নিস্তব্ধ বাড়িটাতে বাতাসের বেগ তীব্র হয়। সেই চিরচেনা ঠান্ডা বাতাসে মাধবী কেঁপে ওঠে। পরক্ষণে বাতাসটা চলে যায়, কিন্তু স্বাভাবিকভাবেই। বাতাস বেশ তীব্র হয়ে উঠেছে। বাইরে ভুলভুলে গম্ভীর ডাকে। আরও রহস্যময় হয়ে উঠেছে রাতটা। হঠাৎ ঘরের সামনে লম্বা বারান্দা থেকে ঘুঘুরের শব্দ ভেসে আসে। কেউ যেন এই ঘরের দিকে এগিয়ে আসছে। তার জানা মতে তো বাড়ি কেউ জেগে নেই। আর এমন শব্দ কারা? ঘুঘুরও তো বাড়ি কেউ পড়ে না। তাহলে কোত্থেকে আসছে এই আওয়াজ? ধীরে ধীরে আওয়াজ ঘনিয়ে আসছে, তীব্র থেকে তীব্র হচ্ছে। মাধবী দরজার দিকে এগিয়ে যায়, নিঃশব্দে, কোনো সময় ব্যয় না করে। ঠাস করে দরজা খুলে ফেলে। লম্বা বারান্দা পুরোটাই ফাঁকা, কারো পদচিহ্ন পর্যন্ত নেই। আচমকা মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে পেছনে ফিরে দেখে কেউ নেই। এবার ঘরে ঝুলো। বারান্দা থেকে আসছে ঘুঘুরের শব্দটা। সে কিছুক্ষণ দম নিয়ে ধীর পায়ে বারান্দার দিকে যায়। বারান্দার দরজাটা হাট করে খোলা, তবে সাদা পর্দাটা তীব্র বাতাসে উঠছে। সে বাঁ হাতে পর্দাটা সরাতে যাবে, এমন সময় একটা মেয়ে চিকুন রিননের কণ্ঠ ভেসে আসে, পর্দাটা সরাবেন না। মাধবীর হাত থমকে যায়। এত চিকুন কণ্ঠ। সে হাত সরিয়ে চোখ কুঁচকে বলে, কে আপনি? ভেসে আসে রিনরিনের কণ্ঠস্বর, আমি জিনগোত্র, মারিদের একজন জিন। মাধবী অবাক হয়, শিরধারা সোজা করে দাঁড়ায়। জিনদের মধ্যে শক্তির তারতম্য এবং তাদের প্রভাব অনুযায়ী মারিদ সম্প্রদায়ের নাম সবচেয়ে বেশি আলোচিত। সামগ্রিক ক্ষমতা এবং ধ্বংসাত্মক শক্তির বিচারে মারিদ এবং ইফরিত, এই দুটো গোত্রকে সবচেয়ে বড় ও শক্তিশালী মনে করা হয়। মারিদ সবচেয়ে শক্তিশালী। মারিদদের জিন জগতে দৈত্য বলা যেতে পারে। শক্তির বিচারে এরা সবার ওপারে। তাহলে হঠাৎ এরা তার কাছে কেন আসলো? সে কপাল কুঁচকে বলে, আমার কাছে কেন? আপনার সাথে আমার কথা আছে। আমাদের সম্প্রদায়ের নেতা আমাকে দূত হিসাবে আপনার কাছে পাঠিয়েছে। হঠাৎ তার সাথে কিসের কথা এদের? তার তো মারিদ সম্প্রদায়ের সাথে কোনো সম্পর্ক নেই। সে জিজ্ঞেস করে, কেন পাঠিয়েছে? আপনি আমাদের সর্দারকে আটকে রাখতে পারেন না। মাধবী বুড়ুকুচকে বলে, আমি কেন আপনাদের সর্দারকে আটকে রাখতে যাব? আপনি আটকে রেখেছেন আমাদের সর্দারকে। মাধবী কপাল গোছায়, কে মারিদদের সর্দার? অপাশ থেকে যেই উত্তর আসলো তা শোনার জন্য মাধবী মোটেও প্রস্তুত ছিল না। তাকে কিংকর্তব্য বিমান করে দিয়ে অপর থেকে ভেসে আসলো একটি বাক্য, জিন সর্দার সুলতান আরিয়ান ঈশান। মাধবী স্তব্ধ হয়ে যায়। কথা হারিয়ে যায় তার। গায়ে পশমগুলো দাঁড়িয়ে পড়ে। বুকে ধুকপোকানি তীব্র থেকে তীব্রতর হয়। শিরধারা বেয়ে শীতল স্রোত বয়ে যায়। কণ্ঠ কেঁপে ওঠে, কি বললেন? সুলতান আরিয়ান ঈশান আমাদের মারিদ সম্প্রদায়ের সর্দার। মাধবী আকস্মিক ধপ করে মেঝেতে বসে পড়ে। বাতাসে দাপটে চুল ওড়ে চোখে মুখে পড়ায়। বেশ বিরক্ত হয় সে। তাই তৎক্ষণাৎ চুলগুলোতে হাত খোঁপা করে কথায় মনোযোগ হয়। কৌতূহলে গায়ে কাটা দিচ্ছে। সে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে।
একদম স্বাভাবিকভাবেই কথা বলে, বিপরীত পক্ষের অভয়াটার সাথে। সর্বপ্রথমে জিজ্ঞেস করে, ওনার আসল নাম কি? সুলতান আরিয়ান ঈশান। না, সর্দারের নাম আরিয়ান ঈশান তিহার। আমাদের গোত্রে রাজা নামে, শুরুতে সুলতান পদবি দেওয়া হয়, আর তাই আমরা ওনাকে সর্দার সুলতান আরিয়ান ঈশান বলে ডাকি। এবারের প্রশ্নে মাধবীর কণ্ঠ কাঁপে। উনি কি জিন? না, উনি একজন সাধারণ মানুষ। মাধবী সোজা হয়ে বসে। মস্করা করছেন? একজন সাধারণ মানুষ জিন সর্দার হয় কি করে? সেটা আমিও জানি না, তবে আমাদের নেতার কাছে শুনেছিলাম ওনার কাছে এমন এক আন্টি আছে যার ক্ষমতায় উনি জিনদের উপরও হুকুম চালাতে পারে। আরও অনেক গোপন শক্তি অধিকারিণী তিনি, যা শুধু গোত্রে বড় বড় নেতারা জানে। তাই সকলে ওনাকে ভয় পায়। ওসব আমরা সাধারণ জিনেরা জানি না। তবে দিনের আলোতে আপনি যার বিশ্বস্ত হাত ধরে হাঁটেন, রাতের আধারে আমাদের সম্পূর্ণ জিন জগৎ তার কাছে নত স্বীকার করে। মাধবী আবারও বলে, কিন্তু উনি তো একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ? সাধারণ মানুষ তো জিনের কথা শুনলে ভয়ে সাগরে ডুবে মরে, কিন্তু সর্দার সেই সাগরের ঢেউ শাসন করে। তিনি মানুষ হয়েও আমাদের সুলতান বা মহান সর্দার, সবচেয়ে শক্তিশালী ইফরিত থেকে শুরু করে অহংকারী মুরিদরা পর্যন্ত তার ইশারায় চলে। আপনারা তাকে এত মানেন, মানতে তো হবেই। কোনো এক কারণে তিনি মানুষ হয়েও আমাদের মুকুটবিহীন সম্রাট। তিনি কি কালো জাদুকর? না, জাদুকররা তো জিনদের গোলামি করে, কিন্তু তিনি হলো হুকুমের মালিক। ওনার হৃৎপিণ্ড স্পন্দনও হলেও আমাদের জগতে ভূমিকম্প শুরু হয়। তিনি এমন এক অলৌকিক ক্ষমতার অধিকারী যা ওনাকে আমাদের আগুনের তৈরি সত্তার উপরও মাটির স্রষ্টা প্রমাণ করতে সাহায্য করেছে। তিনি শাসন করে তার পেশিবাহুল শক্তিতে নয়, বরং তার অদম্য ইচ্ছা আর ওই গোপন ক্ষমতার বলে, যার সামনে সবচেয়ে শক্তিশালী ইফরিত হাঁটু গেড়ে বসে থাকে। তিনি আপনার জন্য একজন প্রেমিক পুরুষ, কিন্তু আমাদের কাছে এক ভয়ঙ্কর ত্রাসের নাম, যাকে অমান্য করার সাহস কারও নেই। মাধবী এবার অবাক না হয় পারে না। এবার কি শুনছে সে এতদিন জিন সর্দারের সাথে ছিল, যার এত শক্তি, এত ক্ষমতা। এসব কি আদৌ সম্ভব? ঘুরে ফিরে মাধবীর মাথায় এক কথায় ঘুরপাক খায়। উনি মানুষ হতে পারেন না। মারিদ এবং ইফরিতের মতো সম্প্রদায়ের সর্দার হয়েও উনি মানুষ হতে পারেন না, কিছুতেই না। তবে সে আর এই প্রশ্ন না করে জিজ্ঞেস করে, ওনাকে তো ভয় পান? উনি কি ক্ষমতার অপব্যবহার করে? মানে উনি কি আপনাদের অত্যাচার করে? ওপাশ থেকে কোনো উত্তর পাওয়া যায় না। আর যাই হোক, বউয়ের কাছে তার স্বামীর বদনাম করলে স্বামীর কানে যাবি। অপাশে নীরবতার কারণ বুঝে মাধবী বলে, আপনি আমাকে বলতে পারেন, হতে পারে কোনো প্রতিকার পেতে পারেন। স্বামী বলে যে ওনার পাপ মেনে নেব, এমন স্ত্রী আমি নই। উনি যদি আপনাদের সাথে পাপ করে থাকে তবে আমাকে জানান। এবার অপাশ থেকে উত্তর আসে, ওনার ব্যাপারে কিছু বলার মতো তুচ্ছ ক্ষমতাটুকুও আমার নেই, তবে আপনার কাছে বলার সাহস পাচ্ছি। কেন জানেন? কারণ এই নিষ্ঠুর জিন সর্দার কেবল আপনার জন্যই দুর্বল, যার সামনে দাঁড়াতে আমাদের হাঁটু কাঁপে। তিনি আপনার চরণ ছুঁয়ে আলতা পরায়,
তাই আপনার ভাষায় বলছি। তবে এই খবর যদি সর্দারের কানে যায় তাহলে আমার মৃত্যু নিশ্চিত। এমনিতেও যাবেই, কেননা কোনো কিছু তার অজানাতে হয় না। আপনি নির্ভয়ে বলুন। উনি যে সিংহাসনে বসে আছে তার প্রতিটি পায়া তৈরি হয়েছে অবনতি, জিনের দীর্ঘশ্বাস আর রক্ত দিয়ে। ক্ষমতার লোভে তিনি জিন জগতের প্রাচীন পবিত্রতা নষ্ট করেছে। আমাদের গোত্রে সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী জিনদের সে জ্যান্ত দগ্ধ করেছেন কেবল ওনার অবদ্ধ হওয়ার অপরাধে। তিনি এমন এক নিষিদ্ধ কালো জাদু নিজের শরীরে ধারণ করেছে যা ওনার শিরায় শিরায় এখন নীল আগুনের বদলে বিষাক্ত অন্ধকার বইয়ে দেয়। উনি মানুষ, এটাই তো সবচেয়ে বড় পাপ। তিনি মানুষ হয়েও আমাদের জগতে সবচেয়ে অন্ধকার গব্বরগুলো শাসন করে। তিনি মানুষের মায়া আর জিনের নিষ্ঠুরতা, এই দুয়ে এক ভয়ঙ্কর সংমিশ্রণ। যে হাত দিয়ে তিনি আপনার কপালে ভালোবাসা ছোঁয়া দেয় সেই হাত দিয়ে সে গত রাতেও হয়তো কোনো অবাধ্য ইফরিতের অস্তিত্ব মুছে দিয়েছে। তিনি কোনো ত্রাণকর্তা নয়, তিনি এক অভিশপ্ত সম্রাট। তিনি ধ্বংস দিয়ে গড়া। কারো প্রাণ যেতে দেখলে উনি পৈশাচিক আনন্দ পান। ইচ্ছে হলে যখন তখন জিনদের ধরে এনে হত্যা করছেন, কিন্তু কেউ কিছু করতে পারছে না। উনি আমাদের জাবুলাকা শহরে পা রাখতেই আতঙ্কে সবার কলিজা শুকিয়ে যায়। তবে সেটা শুধু জিনদের ক্ষেত্রে, পরীদের ক্ষেত্রে নয়। অযাচিত কারণে তিনি পরীদের সম্মান করে। নিয়ম অনুযায়ী শাস্তির যোগ্য অপরাধ না করলেও উনি পরীদের ব্যাপারে কখনো কথা বলেন না। জিনদের থেকে অত্যাচারী পরীরা স্বস্তি পায় উনি জাবুলাকায় গেলে। আর যেই জিনেরা পরীদের অত্যাচার করে তাদের শাস্তি হয় দৃষ্টান্তমূলক। তবে জিন এবং মানুষের জন্য তিনি ভয়ঙ্কর। তিনি শুধু জিনদের নয়, মানুষদেরও ক্ষতি করে। তিনি কোনো এক স্থানে একটা মহল বানাচ্ছে। কোথায় বানাচ্ছে তা আমরা জানি না। সেই মহলে তিনি সবচেয়ে দামি হীরা নীল পান্না দিয়ে বানাচ্ছেন। দুনিয়া থেকে মানুষ গুম করে নিয়ে সেখানে কৃতদাস বানিয়ে কাজ করায়, তারপর কাজ শেষে মেরে ফেলে। এছাড়াও ওনার পাপকর্ম নিয়ে কথা বললে আমি শেষ করতে পারবো না। দুনিয়াতে আরও কী কী যেন করে সেসব আমরা জানি না। সব শুনে মাধবী ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবে। সব শুনে মনে হচ্ছে আরিয়ান যেমন তেমন কেউ না। ওনার ক্ষমতা প্রখর, আর এতটাই প্রখর যে জিনদের পক্ষেও কম্পন ধরাতে সক্ষম। তিনি আরিয়ানের পাপ নিয়ে মাধবীর কোনো মাথা ব্যথা নেই। থাকতো যদি আরিয়ান পরীদের অত্যাচার করত। আরিয়ান তার কথা রেখেছে। সে বলেছিল সে সমস্ত পাপ মেনে নেবে, কিন্তু নারী ঘটিত কোনো পাপ মানবে না। আরিয়ান তা করেনি। তবে আজ যা শুনল তা তো একেবারেই দুর্লভ একটা ব্যাপার। সে তো এতদিন জানতো আরিয়ান সেফ কালো জাদুকর, কিন্তু এখন তো দেখছে সে জিনদের পাপিষ্ঠ সর্দার। কিন্তু এসব হলো কীভাবে? এমনি এখনই পায়নি। হয়তো এর পেছনে আরও বড় কিছু আছে, সেসব জানতে হবে। তার ভাবনার মাঝে উপাস থেকে আবার কিছু কথা ভেসে আসে। আমি এখন সাধারণ জিন হলেও আগে তেমন ছিলাম না। আমাদের পূর্ব সর্দারের নাতি আমি। কথা ছিল ভবিষ্যতে রানী হব আমি, কিন্তু মাঝখান থেকে উনি ক্ষমতা পেলেন। আর আমাদের সম্প্রদায়ের নিয়ম ছিল নবীন সর্দারকে পূর্ব সর্দারের বংশের যে কোনো পরীকে নিকাহ করতে হবে। কিন্তু নিয়ম অনুযায়ী ওনার আমাকে নিকাহ করার কথা ছিল,
কিন্তু উনি আমাদের প্রাচীন নিয়ম ভঙ্গ করেছে। উনি জিন সর্দার হয়ে দুনিয়ার একজন সাধারণ মানবীকে বিয়ে করেছে। এ নিয়ে সম্প্রদায় বড় বড় নেতাদের মনে মনে ক্ষোভ আছে। শুধু ওনার ওপারে না, আপনার ওপারও। আপনি জানেন না, আপনি আমাদের সম্প্রদায় বিশৃঙ্খলার সৃষ্টির মূল। আপনার রূপের বাহারে আমাদের সম্প্রদায়ে জিনেরা পাগল হয়ে গেছে। প্রতিদিনই আপনার জন্য দু একজন করে রক্তারক্তি হয়, মারা যাচ্ছে। সম্ভাবনা আছে সামনে হাজার হাজার জিনদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, শুধুমাত্র আপনার রূপের জন্য। একদিকে সর্দারের নিয়ম ভেঙে আমার বদলে আপনাকে নিকা করেছে, অন্যদিকে আপনাকে পাওয়ার জন্য ধ্বংস হচ্ছে জিন জাতি। একথা সর্দার জানতে পারলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আপনার রূপ আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনারা দুজনে ধ্বংসের কারিগর, ধ্বংস করে দিচ্ছে জিন জাতি। ব্যাস, থেমে যায় ওপাশের কথা। মাধবী স্থবিত। তার মনে এই জন্যই তার গায়ে এই ঠান্ডা হিমেল বাতাস বয়, লাশময়ী রূপের জন্য। নিজেরই অজান্তে হয়ে ওঠে জিনদের কামনা বাসনা, তাও আবার আরিয়ান সম্প্রদায়ে জিনদেরই। এসব আরিয়ান জানলে তো যুদ্ধ ঘোষণা করবে। সে পরীটার সব কথা আমলে নেয় না। তার যেই কথাগুলো প্রয়োজন সেগুলো মাথায় ঢুকিয়ে পরীটার উদ্দেশ্যে বলে, এখন আমার কাছে কেন এসেছেন? আপনি আমাদের সর্দারকে নিজের রূপে আটকে রেখেছেন, ছেড়ে দিন ওনাকে। আমাদের নেতাদের ক্ষোভে পড়েছেন আপনি, ওনাকে মুক্তি দিন। তাহলেই উনি জাবুলাকায় ফিরে গিয়ে আমাকে নিকা করে ফেলবে। আর একবার নিকা হয়ে গেলে উনি আর দুনিয়ায় ফিরে আসতে পারবেন না। আর ধীরে ধীরে আমি ওনাকে আমার ভালোবাসা ভালো করে ফেলব। এতে আপনাদের সম্প্রদায় জিনেরা মুক্তি পাবে। মাধবী তাচ্ছিল্য এসে ফেলে। আপনার কি মনে হয় আমি ছেড়ে দিলে উনি আমাকে ছেড়ে দেবে? আমি যদি ওনাকে ছেড়ে পাতালেও চলে যাই, সেখান থেকে ধরে আনবে। আর কি বললেন? আমি ছেড়ে দিলে আপনাকে নিকা করবে। হাসালেন। মাধবী যদি ওনাকে ছেড়েও দেয়, তবুও উনি বারবারই এক মাধবীকেই নিকা করবে। আপনার সমস্ত ভালোবাসা দিয়েও ওনাকে এক চুলও নড়াতে পারবেন না। আর আমার এক ইশারায় জিন সর্দার হাসি মুখে মৃত্যুকে বরণ করতেও প্রস্তুত। শুধুই এসব অকাজের বুদ্ধি মাথা থেকে ঝেড়ে ফেলুন। এতে আপনারও ভালো আর আমারও। আমার পাঞ্জাবিওয়ালার দিকে চোখ দিলে সেই চোখ আর চোখের জায়গায় থাকবে না। আর আমি যদি ছেড়ে দিতেই চাই, এতে আমার ইশারায় মৃত্যুগ্রহণ করা মানুষটাও আমাকে মৃত্যু দিতে পিছপা হবে না। উনি আমার জন্য মরতেও পারে। তাই বলছি, আপনারও লাভ আর আমারও। কথা শেষ করে মাধবী তপ্ত নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে বেশ কিছুক্ষণ নীরবতার পর কথা শোনা যায়, চাই না আপনার স্বামীকে আমার, কিন্তু আমাদের সম্প্রদায় শান্তি ফিরিয়ে দিন। মাধবী মুরুকুসকে বলে, কিভাবে? আমার সাথে আপনাকে আমাদের জাবুলাকা শহরে যেতে হবে। আপনাকে কিছুদিন সেখানে লুকিয়ে রাখা হলে সর্দার ওখানে যাবে। তখন আপনি শুধু ওনাকে বলবেন যেন আমাদের অত্যাচার না করে আর ঠিকমতো রাজ্য শাসন করে। আপনার কথা উনি শুনবে। এরপর আমরা আপনাকে ছেড়ে দেব। কিসের নিশ্চয়তায়? আমি যাব আপনার সাথে। সমস্যা নেই। আপনার কোনো ক্ষতি আমরা চাইলেও করতে পারবো না। সম্প্রদায়ের সকল জিনদের আকাঙ্ক্ষা আপনি। আপনাকে কোনো ক্ষতি করতে চাইলেও ওরা আগেই ঝাঁপিয়ে পড়বে। আর সর্দারের কথা তো বাদই দিলাম,
আপনি একদম নিরাপদে সেখানে থাকতে পারবেন। মাধবী কিছুক্ষণ ভেবে বলে, বেশ, আমি যাব, তবে কাল। কাল আমি আপনাকে ডেকে নেব। আজ চলে যান। পরীটা সালাম দিয়ে চলে যায়। আবারও ঠান্ডা হিমেল হাওয়া চারদিক দুলে ওঠে। মাধবী পর্দা সরিয়ে দেখে কেউ নেই। সে বারান্দার আশেপাশে চোখ বুলিয়ে ঘরে চলে আসে। ঘরে আসতেই সবটা কেমন যেন দুঃস্বপ্ন মনে হচ্ছে। সে মোড়া পেতে বড় আয়নাটার সামনে বসে। সব কেমন অবিশ্বাস্য লাগছে। আরিয়ান এত শক্তিশালী। এতক্ষণ মাধবী পরীটার সাথে এমনভাবে কথা বলল যেন সব স্বাভাবিক। কিন্তু আসলে কি তাই? এতদিন যাকে সাধারণ একজন মানুষ ভেবে আসছিল, সে নাকি জিন সর্দার, তাও এত বড় গোত্রের সর্দার। তাই তো সেদিন ইচ্ছেকে ভরকারা জিনের গোত্রের নাম শুনে বলেছিল, গরিবানা গোত্র, নিজে এত বড় গোত্রে সর্দার হলে তো বাকিদের ছোটই মনে হবে। সেদিন তাহলে আরিয়ান তাকে মিথ্যা বলেছিল, সে চাপা মেরেছে। আসলে ওই চাপা তো সত্যি। তাই তো নিমিষই কোনো ওঝা ছাড়াই জিনটাকে তাড়াতে পেরেছে। সব কিছুই কেমন যেন মনে হচ্ছে তার কাছে। লোকটা তার কাছে কত কোমল সেজে থাকে, অথচ তিনি নাকি জিন জাতির উপর রাজত্ব করে। মাধবী কেমন যেন সব ধোঁয়াশা লাগছে। এখন আরিয়ানের সামনে দাঁড়ালেও তো কেমন লাগবে। ভাবা যায় মানুষ হয়ে কত শক্তিশালী জিন সম্প্রদায়ের উপর রাজত্ব করে। মাধবী নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায়, যেন কিছুই হয়নি। এমনভাবে আলতা হাতে নিয়ে আরিয়ানা যেন অপেক্ষায় থাকে। এর বেশ কিছুক্ষণ পর প্রায় মধ্যরাতের দিকে আরিয়ান বাড়িতে আসে। সাধারণত আরিয়ান কখনোই এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে না। মাধবী চট জলদি গিয়ে দরজা খুলে দেয়। আরিয়ানকে এমন অবস্থায় আশা করেনি মাধবী। পাঞ্জাবি বিভিন্ন জায়গায় রক্তে রঞ্জিত হয়ে আছে। দেখে মনে হচ্ছে খুন করে এসেছে। সাদা পাঞ্জাবিতে লাল রং ঝিলিক দিয়ে আছে। কি যেন বিড়বিড় করতে করতে ঘরে ঢুকে। খেয়াল করেনি বোধহয় মাধবীকে। পকেট থেকে এক মুঠো কাচের চুড়ি বের করে টেবিলের উপর রাখতে রাখতে হাঁক ছোড়ে, এই বউয়ের বাচ্চা, মধু, মধু। মাধবী চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে আরিয়ানের ভয়ঙ্কর হলুদ চোখ জোড়ায় চেয়ে থাকে। রাতের বেলায় এই চোখ জোড়া যেন আরও ভয়ঙ্কর দেখায়। এতদিন সে ভাবত স্বাভাবিকভাবেই এই চোখ দুটো হলুদ, কিন্তু এখন মনে আছে এই হলুদ চোখে অন্য কোনো রহস্য আছে। আরিয়ান চুড়ি রেখে একটানে পাঞ্জাবি খুলে ফেলে। তৎক্ষণাৎ দৃশ্যমান হয় পিঠে কিছু দগদগে ক্ষত। এগুলো এতদিন ছিল না, আজই প্রথম দেখছে। আরিয়ান পাঞ্জাবি রেখে আমার হাঁক ছোড়ে, কিরে বালের বউ আমার, কই গেলি? মাধবী সামনে এগিয়ে যায়। স্বভাবতই বলে, গরুর মতো চেঁচাচ্ছেন কেন? আর পাঞ্জাবিতে রক্ত কেন? বাল, সামনে দাঁড়িয়ে থেকে উত্তর দিস না কেন? রেগে আছেন? মাধবী নরম সুরে তৎক্ষণাৎ আরিয়ানকে। এতক্ষণে খিচে থাকা মেজাজ শান্ত হয়ে যায়। ফোসকারে নিঃশ্বাস ছেড়ে বলে, দুঃখিত গৃহিণী সাহেবা, আর এমন হবে না। মাধবী কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে। আরিয়ান এতক্ষণে লক্ষ্য করে মাধবী সাজগোজ করেছে। তৎক্ষণাৎ চোখ দুটো স্থির হয়ে যায়। মুগ্ধ নয়নে এগিয়ে আসে মাধবীর দিকে। নেশাদারা চাহনি নিক্ষেপ করে ছোট ছোট অবাধ্য চুলগুলোকে। এক হাতে কানের পাশে গুজে দেয়। পায়জামার পকেট থেকে একটা মাধবীলতা ফুল বের করে
সেটা গুজে দিয়ে বিড়বিড় করে, স্বর্গের হুর মধুবতী। মাধবী দৃষ্টি মেঝেতে স্থির। আরিয়ান তো এক পলক দেখে সরে এসে কাচের চুড়িগুলো দিকে ইশারা করে বলে, এগুলো পরে নে, আমি 1 মিনিটে গোসল করে আসছি। মাধবী বাদ সাধে, দাঁড়ান, আবার কি? এসব কিভাবে হলো? কোন সব? ব্যথা কিভাবে পেলেন? মারামারি করেছিলেন? মারামারি খয়রাতির বাচ্চারা করে, আমি শুধু টুস করে মেরে দিই। কাকে মেরেছেন? যার সময় শেষ হয়েছে তাকেই মেরেছি। নাম বলুন। চিনবি না? তবুও বলুন। দলীয় শত্রুতা বশত অপূর্বকে মারতে এসেছিল এক জানোয়ার, ওটাকে সরিয়ে এসেছি। এখন গোসলটা করে আসি, অপেক্ষা কর। মাধবী আবারও খাটের উপর বসে পড়ে। কিছুক্ষণ পরে আরিয়ান আসে, মেঝেতে বসে। মাধবীর 2 হাত পায়ে আলতা দিয়ে দেয়। সবশেষে পায়ে চুমু খেতে যাবে, এমন সময় মাধবী পা সরিয়ে নিয়ে আচমকা বলে, আমি যদি আপনাকে ছেড়ে চলে যাই? আরিয়ান উঠে বসে, মাধবীর পাশে বসে। এক পিসি হেসে বলে, ছেড়ে চলে যাওয়াটা তোর অধিকার, কিন্তু আগলে রাখাটা আমার জেদ। এই মহাবিশ্বের কোনো প্রান্তে আমার নজরদারি বাইরে নয়। তুই যেখানেই যাবি সেখানে আমার অস্তিত্ব মিশে থাকবে। তুই যেতে পারিস, কিন্তু আমার থেকে মুক্তি পাওয়ার সাধ্য তোর নেই, কারণ তুই আমার ভাগ্যর সাথে এমন এক সুতোয় বাঁধা, যা ছেঁড়ার ক্ষমতা স্বয়ং বিধাতাও তোকে দেননি। যেদিন তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববি, সেদিন এই পৃথিবীটা তার কক্ষপথ হারাবে, ছাই হয়ে যাবে সব। মাধবীও এক পিসি হেসে বলে, কিন্তু আমি তো চলে যাব। আরিয়ানও হেসে বলে, তোর কোনো ইচ্ছে অপূর্ণ থাকুক তা আমি চাই না। চলে যাওয়ার ইচ্ছে থাকলে যেতে পারিস, ধরে আনার ক্ষমতাটুকু আমার আছে, যদি অধিকারী না থাকে। আমি কি বলেছি কখনো যে আমার অধিকার চাই? আমার তোকে চাই, তুই আমার মানে, বাকি সব এমনিতেই আমার। যদি আমি আপনার না থাকি, বালের প্রশ্ন মারাও তুমি, যে প্রশ্নে কোনো মান নেই। ওসব আমার কাছে করিস না, উত্তর পাবি না। মাধবী দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ায়। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। দেয়ালে ঘেঁষে হাঁটু বাস করে বসে আরিয়ান ঘরের ভেতর থেকে। মাধবী বিষণ্ণ বদন লক্ষ্য করে উঠে আসে, দরজার পাশে হাত ঠেকিয়ে বলে, হলো কি আজ গৃহিণী? মন খারাপ কেন? কিছু না। আরিয়ান এসে পাশে বসে। মাধবীর মাথাটা এক হাতে নিজের কাঁধের উপর রাখে। বেশ কিছুক্ষণ পর নরম কণ্ঠে বলে, আমি ভীষণ লোভী জানিস। আমার এত কিছু থাকার পরেও আমি তোর অভাবে অভাবী। আমার সমস্ত প্রাপ্তি ফিকে হয়ে যায় শুধুমাত্র তোর বিষণ্ণ চেহারার দিকে চাইলে। তোর মধ্যে কী যেন একটা আছে, যেটা আমাকে তুই ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে দেয় না। তোর অজান্তে তুই আমার জীবনটা এত সুন্দর করে দিয়েছিস যে। তুই আমার 7 মিনিট, মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক 7 মিনিটের জন্য সচল থাকে। তাই সমস্ত সেরা স্মৃতিগুলোকে পুনরায় চালানো হয় পৃথিবীর শ্রেষ্ঠতম সময়। এই 7 মিনিটের পাঞ্জাবিওয়ালা শুধু তার মাধবীকে রাখতে চায়।